মোস্তাফিজকে বাদ দেয়া হবে জানতেন না বিসিসিআই কর্মকর্তারা। উপরমহলের নির্দেশেই নেওয়া হয় এমন সিদ্ধান্ত ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। এদিকে বিসিসিআইয়ের এক সাবেক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তা খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া। কোহিনুর কণা রিপোর্ট। সীমানা ছাড়িয়ে মুস্তাফিজ ইস্যু এখন গ্লোবাল টপিক। আইপিএল থেকে ফিজকে বাদ দেওয়ার জেরে সবশেষ কাউন্টার অ্যাটাক করেছে বাংলাদেশ। সেসব খবর ফলাও করে প্রচার করছে দেশ বিদেশের গণমাধ্যম। 2016 সাল থেকে এখনো পর্যন্ত আইপিএলের 8টি সিজনে খেলেছেন মোস্তাফিজুর রহমান। গায়ে জড়িয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসের জার্সি। এই সিজনে অপেক্ষা ছিল কলকাতা নাইট রাইডার্স। তারই মধ্যে কিনা গেল শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার এক অনুরোধেই বলা ভালো নির্দেশে মুস্তাফিজকে মুহূর্তে রিলিজ করে দেয় কেকেআর। এরপরই যেন আগুন জ্বলে ওঠে। ডেকে নিয়ে বাদ দিয়ে দেয়া এই ঘটনায় শুধু ফিজ নয়, গোটা বাংলাদেশের অহমেই আঘাত লাগে। কারণ একটাই, মুস্তাফিজ মানেই তো বাংলাদেশ। এরপর থেকে এক মুহূর্তের জন্যও বাংলাদেশ সরকার পিছপা হয়নি, বরং ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে। ফিজকে বাদ দেওয়ার বিষয়টা ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হলেও এই ইস্যুতে কিছুই জানে না বিসিসিআইয়ের কর্মকর্তারা। কোনো মিটিং, কোনো আলোচনা নেওয়া হয় এমন সিদ্ধান্ত। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। আমরা নিজেরাই মিডিয়ার মাধ্যমে এ বিষয়ে জানতে পেরেছি। কোনো আলোচনা হয়নি, বোর্ড মিটিং হয়নি, আমাদের পক্ষ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত এসেছে উপরমহল থেকে। বুঝতে বাকি নেই এই ঘটনায় কলকাঠি নাড়ছে অন্য কেউ। সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে এই দুই দেশের ক্রিকেটে ঢোকানো হয়েছে পলিটিক্স। বিসিসিআইয়ের অদূরদর্শী একটা সিদ্ধান্তই যেন উলটপালট করে দিল পরিস্থিতি। আইপিএল দেখানো তো নিষিদ্ধ হলোই, বিসিবি থেকে আছে স্পষ্ট বার্তা। নিরাপত্তা নিশ্চিত হলেও ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। এই যেন বাটারফ্লাই ইফেক্ট। কোহিনুর কণা, ৭১। বাংলাদেশের সাফ কথা, যে দেশে মুস্তাফিজের নিরাপত্তা নেই সেখানে বিশ্বকাপও খেলতে যাবে না টাইগাররা। ঘটনা জানার পরই আয়োজক ভারত খাতা কলম নিয়ে বসেছে ঠিক কতটা টাকা লোকসান গুনতে হচ্ছে। প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে যে আইসিসির সাথে ডিল করে ভেন্যুর ব্যাপারটা সামলে নিল বড় ধাক্কা আসছে আইপিএলের ব্রডকাস্ট রাইটসে। কারণ আইপিএল দেখা যাবে না বাংলাদেশ থেকে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। কথায় আছে, বাদরকে বেশি লাই দিলে মাথায় চড়ে বসে। এবারে বিসিসিআই এর ক্ষেত্রেও হচ্ছে সেটাই। কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের 4টা ম্যাচ যদি না হয় এবং ফাঁকা মাঠ পড়ে থাকে, তবে 2,22,000 টিকিট সেলের বিপরীতে ক্ষতিও হতে পারে 10 থেকে 40 কোটি টাকা। দ্বিতীয় পরিস্থিতি নির্ভর করছে আইসিসি আর বিসিসিআই এর ডিলের ওপর। ম্যাচ যদি রিপ্লেসড হয় তবে ক্ষতি অনেকটাই কমে আসবে। আর তৃতীয় সিনারিও হতে পারে ম্যাচের তারিখ পরিবর্তন করে ভেন্যু রিসিলেকশন। সেক্ষেত্রে ক্ষতির হাত থেকে বাঁচতে পারে বিসিসিআই, যেটা আইসিসির জন্য নট আ বিগ ডিল। কিন্তু এদিক দিয়ে ক্ষতি পুষিয়ে নিলেও বাংলাদেশ ধাক্কাটা এবার দিয়েছে সম্পূর্ণ ভিন্ন অ্যাঙ্গেলে। বিশ্বকাপের পরে হবে আইপিএল, যেটা করা যাবে না সম্প্রচার। তথ্য মন্ত্রণালয় থেকে এসেছে অফিসিয়াল নির্দেশনা। বাংলাদেশ থেকে আইপিএল দেখা না গেলে তাতে বিসিসিআই এর ক্ষতির পরিমাণ কত তা বের করাও বেশ জটিলই। কারণ ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই টুর্নামেন্টের ব্রডকাস্ট রাইট বিক্রি করে পুরো সাবকন্টিনেন্টে, অর্থাৎ সেটা বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল আর ভুটানের ক্ষেত্রেও প্রযোজ্য। 2024 থেকে 27 টাইম সাইকেলে এই অঞ্চলে বিসিসিআই রাইটস বিক্রি করেছে ডিজনি স্টার এবং ভিয়াকম 18 এর কাছে $6.2 বিলিয়ন। এই দুই প্রতিষ্ঠান আবার বাংলাদেশের লোকাল স্যাটেলাইট টেলিভিশন অথবা ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের কাছে সাব লাইসেন্সের মাধ্যমে রাইট বিক্রি করে। এই থার্ড পার্টি হোল্ডারদের চুক্তিগুলোর আকার কেমন সেটা জানা যায় না, কারণ নিজেদের স্বার্থেই বিজনেস ডিলগুলো রাখা হয় গোপন। খালিদ জামিল, ৭১। আইপিএল সম্প্রচার বন্ধ ইস্যুতে ভারত বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন হলেও অর্থ বাণিজ্যে তার প্রভাব পড়বে না বলে আবারও জোর দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর জ্বালানি উপদেষ্টা বললেন যে আইপিএল ইস্যুতে ভারতই শুরু করেছে, বাংলাদেশ সঠিক প্রতিক্রিয়া দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টারা এসব কথা জানান। শারমিন নীরা রিপোর্ট।
সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল বাংলাদেশের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন বাকি আছে প্রায় 1 মাস, তখন এই সিদ্ধান্তে ভারত ও বাংলাদেশের সম্পর্কে কি প্রভাব পড়তে পারে জানতে চাওয়া অর্থ উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, শুরুটা করেছে ভারত, তবে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন হলেও অর্থ বাণিজ্যে এর প্রভাব পড়বে না। আমার দিক থেকে আমি দেখছি না যে এটা আপনার অর্থনৈতিক সাথে যেটা দরকার আমাদের, এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি, সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমাদের প্রভাব পড়বে। সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার একটা কারণে সেটা তো খুব এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, সেটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সচিবালয়ের সাংবাদিকরা আরও জানতে চান জ্বালানি উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, বাংলাদেশ সঠিক প্রতিক্রিয়া দেখিয়েছে। I think that our response have been robust and appropriate, এবং এটা কিন্তু দেখবেন, এটা কিন্তু ওদেরকেও ভাবাচ্ছে। ইন্ডিয়াতে আপনারা দেখবেন যে ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান শশী থারুর নিজেই এটার কথা বলছে যে এগুলো করা উচিত না। আমরা যেটা আশা করি যে দুই পক্ষ মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে, এবং আমরা যা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। মূল্যস্ফীতি নভেম্বরের চেয়ে ডিসেম্বরে আরো বেড়েছে, কি বলছেন অর্থ উপদেষ্টা? এটা আলাপ করেছি কি কি কম্পোনেন্টগুলো বেড়েছে, আমরা বলেছি একটু এক্সামিন করে দেখতে, এটা কোন কোন জায়গায় বেড়েছে, করে সংবেদনশীল যেগুলো সেগুলো আমরা ডেফিনেটলি আমরা এই জন্য কিছু অর্ডার দিলাম, মসুর ডাল এটা সেটা। এনবিআরকে 2 ভাগে ভাগ করার কাজ এই সরকারের আমলেই সম্পন্ন হবে, প্রশ্নের জবাবে বলেন অর্থ উপদেষ্টা। এদিন ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদে তেল ও ডাল কেনার অনুমোদন দেওয়া হয়। শারমিন নীরা, 71, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 21 বছরে এসে কেন্দ্রীয় ছাত্র সংসদ একটি হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 3টা পর্যন্ত। 16,665 জন ভোটার ভোট দিচ্ছেন 190 প্রার্থীকে। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য মতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য 21টি পদ আর একটি হল সংসদের 13টি পদ রয়েছে। একজন ভোটারকে মোট 34টি ভোট দিতে হচ্ছে, জানাচ্ছেন ফারহানা নেন্সি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা ও নেতৃত্ব শিক্ষার জন্য ঐতিহাসিক একটি দিন মঙ্গলবার। কারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 21 বছরে এসে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে 3টা পর্যন্ত। নানান সমস্যার সম্মুখীন হই পুরান ঢাকা, ছোট ক্যাম্পাস। আমরা চাইছি যে তারা আমাদের অধিকারগুলো আদায়ে সাহায্য করবে, প্লাস আমাদের যা যা সমস্যা আছে সমাধান করবে। উৎসব মুখর লাগছে, কারণ যেহেতু নির্বাচন জয় পরাজয় আসবেই। যারা নির্বাচিত হবে, যারা জিতবে, জয় হবে, তাদের কাছ থেকে তো আমরা ভালো কিছু প্রত্যাশা করি। এটা সুষ্ঠুভাবে হোক এবং যারা যোগ্য তারাই শুধুমাত্র এখানে জয়যুক্ত হোক। যে সব থেকে বেশি যোগ্য ইনশাল্লাহ আমরা তাকে ভোট দিব, তাকে আমরা বেছে নিব। নির্বাচনে ভোটার সংখ্যা 16,665 জন। কেন্দ্রীয় ছাত্র সংসদে 21টি পদের বিপরীতে প্রার্থী 157 জন, আর একটি মাত্র নারী হল সদস্যের 13টি পদে 33 জন প্রার্থী। নির্বাচনে মোট প্রার্থী 190 জন। একজন ছাত্রকে মোট ভোট দিতে হবে 21টি, আর ছাত্রীকে ভোট দিতে হবে 34টি। কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পরই এবারই প্রথম হচ্ছে আমাদের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। এজন্য আমরা ইতিহাসে সাক্ষী হতে পেরে নিজেকে প্রাউড ফিল করতেছি। হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে হচ্ছে নির্বাচনটা হোক। প্রার্থীরা যথেষ্ট একে অপরের প্রতি সহনশীলতা প্রদর্শন করছে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন একাডেমিক ভবনে। ভোট নেওয়া হচ্ছে OMR শিটে। নির্বাচনে ভিপি পদে লড়ছেন 12 জন, জিএস পদে 9 জন এবং এজিএস পদে লড়ছেন 8 জন। ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী, ছাত্র শক্তির প্যানেল রয়েছে। আমাদের ভোটারদের উপরে তেড়ে আসে মারার জন্য তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজমান রয়েছে। এই জায়গা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে সঞ্চিত। পুরো ইলেকশন কমিশন, প্রশাসন ব্যবস্থা দুটি দলের কাছে জিম্মি। নির্বাচন কমিশন এখানে স্পষ্ট দ্বিচারিতা করছে। আশা করছি যে নির্বাচনটা ইনশাল্লাহ এটা অংশগ্রহণমূলক হোক। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাকে রয়েছে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, সাদা পোশাকেও রয়েছে গোয়েন্দা বাহিনীর সদস্যরা। ভোট গ্রহণ নিয়ে দুপুর পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। 6টি OMR মেশিনে ভোট গণনা করা হবে অডিটোরিয়ামে। শিক্ষার্থীরা দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে একটা নির্বাচন করার জন্য কাজ করেছে। সেই জায়গায় কেন্দ্রের মধ্যে এই ধরনের ব্যালট, এই ধরনের সিট যাওয়া এটা কোনোভাবেই কাম্য নয়।
জগন্নাথ কলেজ প্রতিষ্ঠিত হয় 1884 সালে। সবশেষ কলেজ ছাত্র সংসদের নির্বাচন হয় 1987 সালে। ঐতিহ্যবাহী এই কলেজটিকে 2005 সালে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এরপর প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফারহানা ন্যান্সি, 71, ঢাকা। দর্শক, যক্ষু নির্বাচনের আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। আমরা যাচ্ছি তার কাছে। সুমন, আর 1 ঘন্টারও কম সময় পরে ভোট গ্রহণ বন্ধ হয়ে যাবে। শেষ মুহূর্তে এসে ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং ভোটারদের উপস্থিতি কেমন? সংবাদে কিন্তু আমরা দেখাচ্ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একদম জন্মের পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়টি বঞ্চনা আর প্রত্যাশা নিয়েই শুরু করেছে তাদের পথ চলা, এবং এই প্রত্যাশা এবং এই বঞ্চনার মধ্যে আজকে তাদের একটি বড় অর্জন বলা চলে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়টি তার ইতিহাসের ওপর দাঁড়িয়ে আছে। তারা দীর্ঘদিন ধরে, অর্থাৎ 2005 সালে যখন তাদের যাত্রা শুরু হয় তারপর থেকে কিন্তু তারা এই ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে আসছিল, কারণ তাদের ভেতরে প্রত্যাশা ছিল যে এই ছাত্র সংসদ নির্বাচনটি হলে যে প্রতিনিধি আসবেন সেই প্রতিনিধির মাধ্যমে তারা তাদের বৈষম্য দূর করতে পারবেন। আপনাকে একটু বলে রাখতে চাই, সংবাদেও আমরা বলছিলাম যে আসলে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে আসলে 2005 সালে শুধু এই জগন্নাথ কলেজের পাশে শুধু বিশ্ববিদ্যালয়ের নামটিই বসেছে। আসলে একটি বিশ্ববিদ্যালয় হিসাবে যে সুযোগ সুবিধা আসলে শিক্ষার্থীদের পাওয়ার কথা তার কোনোটিই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে নাই। আমি যদি ক্যাম্পাসের আয়তন আপনাকে বলি, মাত্র 7.5 একর জমির ওপর এই ক্যাম্পাসটি গড়ে উঠেছে এবং এই ক্যাম্পাসটি কিন্তু চলছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়তন 275 একর, আপনারা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়তন বলি সেদিন প্রায় 700 একর। অর্থাৎ এদের আসলে যে সমস্যাগুলো, সেই সমস্যার কিন্তু আসলে শেষ নেই। আমরা যখন সকাল থেকে কথা বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে, তারা কিন্তু জানাচ্ছিলেন যে এই সমস্যাগুলো এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি হয়ে আসবেন তারা সেটি দূর করার জন্য চেষ্টা করবেন। আপনি জানেন যে এরই মধ্যে তাদের একটি 200 একর একটি ক্যাম্পাস পাশে কেরানীগঞ্জে কিন্তু আসলে 2018 সাল থেকে কাজ চলছে, সেই ক্যাম্পাসের কাজটি আসলে বেগবান হবে। আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন আসলে সার্বিক নির্বাচনের আসলে পরিবেশ, আমরা সকাল থেকে দেখছি নির্বাচন মানেই উত্তেজনা, যেহেতু একটি প্রথম ছাত্র সংসদ নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই জন্য এটি যেমন উৎসাহ আছে, যেমন উৎসব আছে, সেই সঙ্গে কিন্তু আসলে তীব্র উত্তেজনাও আছে। সকালে আমরা দফায় দফায় বেশ কিছু ছাত্র যারা আসলে প্রতিনিধিত্ব করছেন, যারা অংশ নিয়েছে নির্বাচনে, তারা যেমন সংবাদ ব্রিফিং করেছেন, সেই সঙ্গে পর্যবেক্ষক যারা আছে তারাও সংবাদ সম্মেলন করেছেন, কিছু বিচ্ছিন্ন অভিযোগও তারা করেছেন। তবে সবকিছু মিলে নির্বাচনী পরিবেশ কিন্তু খুবই সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন চলছে, এবং এই পরিস্থিতি আরো 2 ঘন্টা চলবে, অর্থাৎ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আরো 2 ঘন্টা চলবে। এবং সবশেষ আপনি জানেন যে OMR এর মাধ্যমে নির্বাচন হচ্ছে এবং মেশিনে ভোট গণনা হবে, অর্থাৎ খুব দ্রুতই হয়তো ফলাফল জানবে এই শিক্ষার্থীরা, সেই প্রত্যাশা। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের কার্যক্রমের দ্বিতীয় দিন আজ। নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আবেদন গ্রহণ করেছেন। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী ইসিতে আপিল করতে পারবেন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। রিটার্নিং অফিসাররা সেটি 5টা পর্যন্তই গ্রহণ করবেন। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী ইসিতে আপিল করতে পারবেন। সোমবার প্রথম দিনে ইসি 42টি আপিল আবেদন করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে 41টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে 1টি আপিল হয়েছে। নির্বাচন কমিশনের 10টি বুথে খুলনা অঞ্চলে 3টি, রাজশাহী অঞ্চলে 5টি, রংপুরের 3টি, চট্টগ্রাম অঞ্চলে 2টি, কুমিল্লার 5টি, ঢাকার 15টি, ময়মনসিংহ অঞ্চলের 1টি, বরিশালের 1টি ও ফরিদপুর অঞ্চলের জেলাগুলো থেকে 7টি আপিল দায়ের করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা অঞ্চল থেকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে 1টি আপিল দায়ের করা হয়েছে। যে আমার সনদপত্রের কপিটা দেওয়া হয়নি, শিক্ষা সনদের, এবং দলীয় প্যাডে অঙ্গীকারনামা দেওয়া হয়েছে, কিন্তু সেটার কি ত্রুটি ওনারা মনে করেছেন, এটাকে স্থগিত রাখলেও পারতেন। স্থগিত রেখে প্রার্থীকে একটু সময় দিতে পারতেন, কিন্তু আসলে সেই সময়টা না দিয়ে স্থগিত না করে বাতিল করে দেওয়া হলো। এই যে হয়রানিগুলো, এটা আমি একটা ন্যূনতম হয়রানির কথা, আমার কথা আমি বলছি। ভেরিফাই করেন, তারপরে করে দিচ্ছি, পুরো প্রমাণ করেছি যে না ওটাই নাই। এতে আমি খুশি না, যেহেতু ওনারা করতেই পারেন, ওই জন্য আমার কয়েকদিন ভোগান্তি হয়েছে। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। আমরা যাচ্ছি তার কাছে। ফারজানা, দর্শকদেরকে আমরা আপনার মাধ্যমে জানাতে চাই যে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল কার্যক্রমের সবশেষ কি খবর রয়েছে? দ্বিতীয় দিনের মতো কিন্তু নির্বাচন কমিশনে মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিলের বিরুদ্ধে আপিলের যে কার্যক্রম সেটি চলছে, এবং প্রথম দিন বিকাল 5টা পর্যন্ত প্রথম দিনে 42টির মতো
আবেদন পড়ে, তবে আজ সে তুলনায় কিছুটা বেশি এবং এখন পর্যন্ত আমরা দেখেছি টোটাল 82টির মতো আবেদন পড়েছে এবং এখানে কিন্তু আমরা দেখছি সকাল থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা আসছেন, এসে তারা আপিল করছেন, কারণ রিটার্নিং অফিসার কর্তৃক কিন্তু এবার 723 জনের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছিল এবং যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা এসে এখানে আপিল করবেন। শুধুমাত্র তারাই না, আমরা যেমনটি দেখে থাকি যে সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কারো মনোনয়ন বৈধ ঘোষণা করলে সেই রায়ের বিরুদ্ধেও কিন্তু সংক্ষুব্ধ প্রার্থী বা তার বিরুদ্ধে যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু যুক্তিতর্ক দেখিয়ে বা যুক্তিসঙ্গত প্রমাণ দেখিয়ে কিন্তু সেই রায়ের বিরুদ্ধেও আপিল করতে পারে এবং এমন একটি আপিল আমরা গতকালকে দেখেছিলাম। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থীর আপিল মনোনয়ন বৈধ করে যে রায় দিয়েছিলেন রিটার্নিং অফিসার, সেই রায়ের বিরুদ্ধে কিন্তু সেই আসনের আরেক প্রার্থী আপিল করেছে এবং আপনি আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো বুথ স্থাপন করা হয়েছে, 10টির মতো বিভিন্ন অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে, ঢাকা, বরিশাল, সিলেট, কুমিল্লা, রংপুর এবং বিভাগ অনুযায়ী এগুলো ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বুথে যে এইসব আসনের প্রার্থীরা আছেন এবং প্রার্থীদের যারা প্রতিনিধি আছেন বা উকিল রয়েছেন তারা এসে কিন্তু এখানে আপিল করছেন এবং দ্বিতীয় দিনের মতো এই কার্যক্রম চলছে। একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী কিন্তু এবার রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ এনেছে যে তারা দলীয় প্রার্থীদের সাথে একরকম আচরণ করেছে এবং তাদের সাথে একরকম আচরণ করছে। তারা যেমনটি বলছে যে একইভাবে আবেদন করার পরও দলীয় প্রার্থীদের মনোনয়ন বৈধতা পেয়েছে, তাদের বৈধতা পায়নি। এ নিয়ে কিন্তু গতকাল থেকে আমরা বলছেন তারা নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করছেন, নির্বাচন কমিশনের কাছে তারা নিরাপত্তা চেয়েছেন এবং এর বিপরীতে আমরা যখন নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম যে তারা কি ব্যবস্থা নিচ্ছে, তখন নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে যে আপিল এই আবেদনের 10 তারিখ থেকে 18 তারিখ যে শুনানি হবে সেই শুনানিতে সব বিষয় সুরাহার করা হবে। এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সব শেষ। ফারজানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফারজানা আক্তার। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুঠা অস্ত্র ও গুলি এখন উদ্ধার হয়নি, জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। 15% অস্ত্র ও 30% গুলি নির্বাচনের আগেই উদ্ধার হওয়া জরুরি বলে মনে করছেন তিনি। দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বৈঠকে বলেছেন সাংবাদিকদের এ কথা। তিনি আরও বলেন যে হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে। নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার না পেতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকার আহ্বান জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। জুলাই অভ্যুত্থানের পরে আমরা জানি আমাদের উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই। এই পর্যন্ত আমরা আনুমানিক 85% কাছাকাছি হবে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, এগুলো খুঁজে পেতে হবে। 100% আপনারা খুঁজে পাবেন এমনটা আমরা আশা করছি না, কিন্তু আপনারা যদি এই আবহাওয়াটা তৈরি করতে পারেন যে আপনারা যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। একইভাবে ঢাকা 17 আসনের কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে এ আলোচনা চলছে। প্রতিদিনের মতো বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ে আজও গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে গুলশান কার্যালয়ে পৌঁছে ঢাকা 17 আসনের কর্মীদের সাথে মতবিনিময় শুরু করেন তিনি। মতবিনিময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পক্ষে মত দেন তারেক রহমান। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই নিয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে গুলশান কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আমরা যাচ্ছি তার কাছে। মাহিলা, দর্শকদেরকে আপনার মাধ্যমে তারেক রহমানের সাথে যে দলের নেতাকর্মীদের সাক্ষাতের যে সবশেষ তথ্য সেটি জানাতে চাই। মাহিলা। ফারুক, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল 10টা থেকে আসলে বিএনপির এই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রয়েছি। এখানে 11টার কিছু সময় আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনের মতো আজও এখানে অফিস করতে এসেছেন। তবে আজকের যেই তথ্যটি সেটি হচ্ছে যে যেহেতু ঢাকা 17 আসন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন, সেজন্য এখানে একটি প্রস্তুতির বিষয় রয়েছে এবং এই ঢাকা 17 আসন থেকে প্রথম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রথম নির্বাচন এবং তিনি তাও ঢাকা 17 আসন থেকে করছেন। এই জন্য তৃণমূল নেতাকর্মী থেকে এই ঢাকা 17 আসনের যত নেতাকর্মী রয়েছেন সবার সাথে আজকে এই আলোচনা সভাটি করছে, মত বিনিময় সভাটি করছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখানে আমরা সাথে দেখেছি ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির এবং সেই সাথে যুব দলের মুনায়েম হোসেন মুন্নাকে আমরা দেখেছি এবং এখানে আব্দুল সালামও রয়েছেন
সেই সাথে ঢাকা 17 আসনের গুরুত্বপূর্ণ কিছু নেতারা এবং তৃণমূলের কিছু নেতৃকর্মীও রয়েছেন। আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, মূলত 17 আসনে নির্বাচনকে কেন্দ্র করে যে প্রচার প্রচারণা হবে, সেই প্রচার প্রচারণা ভোটারদের সাথে আসলে কি ধরনের আলোচনা করা হবে এবং কি ধরনের বার্তা নেতাকর্মীরা দেবেন, এই কাউন্সিলিং টাইপের এই মতবিনিময় সভাটি এটি আজকে 2টি সেশনে চলছে। সকালের পর্বটি শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় পর্বটি চলছে এবং আগামীকালকেও এই একই সময় 2টি সেশনে 17 আসনের নেতাকর্মীদের সাথে এই মতবিনিময় সভাটি চলবে। তো ফারুক, এটি হচ্ছে গুলশান কার্যালয় থেকে এখনকার মতো তথ্য যে দ্বিতীয় দফার মতো এই মতবিনিময় সভাটি এখন চলছে, এটি চলবে সন্ধ্যা নাগাদ পর্যন্ত। মাহিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গুলশান কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম। বিএনপি ক্ষমতায় গেলে মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধনীতে কথা বলেন তিনি। দেশের আইন কানুন সাধারণ মানুষের পক্ষে রেখে তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধের আহ্বান জানান তিনি। খেটে খাওয়া মানুষদের হয়রানি বন্ধে আইন প্রণয়ন করার দরকার বলেও জানান তিনি। রাষ্ট্রীয়ভাবে মোটরযান চালকদের মূল্যায়ন করা হবে বলেও জানান এই বিএনপি নেতা। কেউ কম কেউ বেশি নেই, আমাদেরকে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেটি বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার 31 দফা কর্মসূচি, তার নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে। এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে কে বড় কাজ করে, এই ব্যবধান থাকবে না। জোটসঙ্গীদের ছাড় দেয়া আসনে বিএনপির বহিষ্কৃত প্রার্থীদের নিয়ে চিন্তিত শরিক দলের নেতারা, আর এজন্য ভোটের লড়াইয়ে বেশ বড় চ্যালেঞ্জ দেখছেন তারা। শরিক দলের প্রার্থীরা অবশ্য বিএনপির প্রতিশ্রুতিতেই ভরসা রাখতে চান। একজন বিশ্লেষক বলছেন, বহিষ্কৃতরা দলের কথা শুনবে এমনটা আশা না করাই উচিত। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। 300-র মধ্যে 16টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। এর মাঝে কিছু আসনে প্রার্থীরা লড়বেন বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে, কেউ লড়বেন জোট সঙ্গী হিসেবে নিজস্ব দলীয় প্রতীকেই। তবে মাত্র 16টি আসনে ছাড় দিলেও সারা দেশে প্রায় 70টি আসনে প্রার্থী হচ্ছেন দলটির বিদ্রোহীরা। বাদ যায়নি ছাড় দেয়া আসনও। শরিকরা বলছেন, জোটে ভোট করে বিএনপির লোকেরই বিরুদ্ধে লড়াই বড় চ্যালেঞ্জ, তবে ভরসা রাখতে চান প্রতিশ্রুতির উপর। এখানে যদি আমার বিএনপি নেতাদের সাথে প্রতিযোগিতা করে নির্বাচন করতে হয়, তাহলে তো সেটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং একটা সংকটও। কারণ যে বিএনপি যেখানে আমাকে সহযোগিতা করবে, সেখানে বিএনপির নেতাদের সাথে যদি আমার এই নির্বাচনী বিষয়ে প্রতিযোগিতা করা লাগে, আমার মনে হয় যে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা নিশ্চয়ই যোগাযোগ করবেন, কথা বলবেন এবং এখানে ভোটারদের মধ্যে যাতে ন্যূনতম কোনো বিভ্রান্তি তৈরি না হয় সে ব্যাপারে একটা উদ্যোগ আমার মনে হয় সেটা থাকবে। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে এবং তিনিও মোটামুটি এই 12 আসনে তিনি খোঁজখবর করেছেন এবং তিনি নিজে বললেন যে যেটুকু বিভ্রান্তি আছে তিনি অচিরেই তিনি আশা করছেন যে বিভ্রান্তির এটা দূর হবে। যদিও এই বিশেষজ্ঞ বলছেন, বহিষ্কারের পর দলের কথা শুনতে বাধ্য নয় বিদ্রোহী প্রার্থীরা। একজন নমিনেশন পেল না, সে ওইটাকে একটা হিসেবে দেখে, তার ইগোর একটা মানে ব্যক্তিগত অহমের জায়গা থেকে সে ওইটাকে বিচার বিশ্লেষণ করে। সে অনেক সময় পার্টির চেয়ারম্যানের কথা নাও শুনতে পারে। তো পার্টির চেয়ারম্যান তাকে, এখন এটা তো আসলে দল থেকে যদি বহিষ্কারটাকে করে ফেলাই হয়, তাহলে তো আর তার সাথে আর সমঝোতা করার সুযোগ নাই। সুতরাং ওইটাকে আপনার ওইভাবেই রাখতে হবে। নির্বাচনে জোটের চেয়ে মাঠে প্রার্থীর প্রভাবকেই গুরুত্ব দেবার পরামর্শ তার। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। 4 জানুয়ারি ডিবি পরিচয়ে কালো মাইক্রোবাস যোগে এনসিপি নেতা ওয়াসিমকে তুলে নিয়ে যাওয়া হয়। অনেক খোঁজ নেওয়া হলেও তার কোনো হদিস নেই। এই গুমের ঘটনা দ্রুত তদন্ত করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার দাবি জানিয়েছে এনসিপি। এ নিয়ে মঙ্গলবার এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি নেতারা। সম্মেলনে এনসিপির নেতারা বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে গুমের সাথে সরাসরি জড়িত ছিল আইনশৃঙ্খলা বাহিনী। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তা কাম্য নয়। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে এর সুষ্ঠু তদন্ত করে ওয়াসিমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ সময় ওয়াসিমের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে গুমের পুরো ঘটনা তুলে ধরেন এবং ওয়াসিমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে বলেন। ওয়াসিমের গুমের ঘটনা প্রমাণ করে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির বিষয়টি। অপহরণকারী ব্যক্তিরা 3-4 জন কেউ কোনো প্রকার পরিচয়পত্র প্রদর্শন না করে জোর করে ঘরে ঢুকে এবং তাদের বাকি সঙ্গীরা বাইরে অবস্থান করছিল। তারা একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ে এসেছিল, তাদের কারো গায়ে ইউনিফর্ম ছিল না, সকলেই সাধারণ পোশাকে ছিল। আমরা ঘুমাইতেছিলাম,
তারপরে মেইন গেট টাঙাইছি যে আমরা ডিবি লোক প্রয়োজনীয় লোক, এই কারণে দরজাটা খোলা হয়েছে। তারপরে খোলার পরে কোনো কথা বাজে কিছুই বলে নাই, ওরে শুধু কলারে ধরে টাইনা নিয়ে গেছে। দর্শক, সকাল থেকে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের এক সহকর্মী রাশেদ আনিস, আমরা যাচ্ছি তার কাছে। রাশেদ, আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়ার সমাধিতে প্রচুর পরিমাণ মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন। সেখানে আজকে বিএনপির কোনো আনুষ্ঠানিক আয়োজন রয়েছে কিনা সে বিষয়টি বিস্তারিত আমাদের জানাবেন। আনুষ্ঠানিক আয়োজন নেই। আপনি জানেন যে প্রায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি 31শে ডিসেম্বর এখানে শায়িত হন তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে, মাজারের পাশে। তার পর মুহূর্তে কিন্তু 7 দিন পেরিয়ে গেছে, মানুষের আনাগোনা কিন্তু কমছে না। আমরা দেখেছি যে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এসে ভিড় করছেন, মূলত কবর জিয়ারত করার জন্য আসছেন। অনেকে মিছিল করে আসলে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন, ফুল নিয়ে আসছেন। এবং এই যে সমাধিস্থল, সেখানে অনেকেই যারা আসছেন, বিশেষ করে যারা দূর দূরান্তর থেকে আসছেন, তারা সেটিকে আসলে ফ্রেমবন্দি করে রেখেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম যারা কিন্তু আসলে অনেক দূর থেকে এসেছেন, যারা ঢাকা থেকে আসেননি, ঢাকার বাইরে থেকে এসেছেন। এবং তারা কিন্তু বলছিলেন যে জিয়ারতে তারা অনেকেই অংশ নিতে পারেননি। তারা এই পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন আসলে পরিকল্পনা করেছেন যে এখানে আসবেন। আমরা একটু চেষ্টা করি যদি 2-1 সাথে কথা বলা যায়। একটু ছোট করে যদি জানতে চাই কেন দেখতে আসছি। উনি একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন। ওনাকে দেখতে আসলাম, ওনার কবরটা দেখতে আসলাম, নিজের আবেগ থেকে দেখতে আসলাম। আসতেছে অনেক মানুষ, ভালো লাগছে আর কি এখানে এসে। উনি ঠিক যেমনটি বলছিলেন সেরকমটি কিন্তু আসলে চিত্র। যারা আসলে পাশ দিয়ে যাচ্ছেন তারা কিন্তু এই সমাধিস্থলে খালেদা জিয়ার যে কবর রয়েছে সেটি আসলে জিয়ারত করতে আসছেন, এক নজর দেখতে আসছেন। ফারুক। রাশেদ, আপনাকে ধন্যবাদ। সেফ এক্সিট নিয়ে বিদেশ নাকি বাংলাদেশেই অবস্থান? নির্বাচনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার টিম কি করবেন, এমন প্রশ্ন এখন লাখো মানুষের মনে। আর তার উত্তর জানতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে কথা বলেছে ৭১। জানাচ্ছেন মোহন ইসলাম। 1 মাসের চেয়ে একটু বেশি সময় বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এরই মধ্যে সবকিছুর প্রস্তুতিও নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে। ভোট হলেই মেয়াদ শেষ অন্তর্বর্তীকালীন সরকারের। অনেকের প্রশ্ন, এরপর কি করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তার দল? বারবার বলেছেন উনি ওনার যে আগের যে কাজগুলো সেগুলো কাজে ফিরে যাবেন। তিনি কি পরবর্তী সরকারে যোগ দেবেন এবং পরবর্তী সরকারের প্রতি তার মনোভাবই বা কেমন থাকবে? এটা আমি জানি না, এটা আপনি পরবর্তী সরকার আসুক তারপরে তো এটা তো অনেক ফিউচারের কথা। এই সরকারের সময় অনুমোদন পেয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সহ কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করি এবং ক্ষমতা হস্তান্তর শেষে এসব প্রতিষ্ঠানকে বাস্তবিকভাবে রূপ দেওয়ার কাজটি এগিয়ে নেবেন প্রফেসর ইউনূস। বাংলাদেশে উনি আরও সোশ্যাল বিজনেস এন্টারপ্রাইজ যদি আরও করা যায়, সোশ্যাল বিজনেস করা যায়, সেটা নিয়েও চেষ্টা করবেন। ওনার একটা ইউনিভার্সিটি করার প্ল্যান আছে, হাসপাতালের প্ল্যান আছে। আর নিজে ওয়েলথ অ্যাকুমুলেশনে বিশ্বাস করেন না এবং সেটা নিয়ে সারা বিশ্বে উনি বলেন। তো এই কথাগুলো তো বাংলা গ্লোবাল কনটেক্সটে ইম্পর্টেন্ট কথা। উনি, আমি যেটা জেনেছি, উনি এই কাজে ফিরে যাবেন। সেফ এক্সিট নিয়ে বিদেশ নয়, বরং দেশে থেকেই প্রফেসর ইউনূস এসব কাজ করবেন বলে জানান প্রেস সেক্রেটারি এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও জানান শফিকুল আলম। আমার প্ল্যান, আমি জার্নালিজমে ফিরে যাব ইনশাল্লাহ। ওনার তো অনেক কাজ, উনি সত্যিকার অর্থে সারা বিশ্বে উনি 3-0 ভিশনের কথা বলেন, উনি সোশ্যাল বিজনেসের উপরে সারা বিশ্বে উনি কথা বলেন। এর আগে আলোচিত 111 সরকারের প্রধান 2 ব্যক্তি বিদেশে চলে যান, আর অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা দেশেই স্বাভাবিক জীবনযাপন করেছেন। মোহন ইসলাম, ৭১, ঢাকা। অস্তিত্ব সংকটে থাকা সেন্ট মার্টিনে জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে এই দ্বীপের সংরক্ষণ জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই কারণেই পর্যটন খাতকে অগ্রাধিকারের বাইরে রাখা হয়েছে বলে জানান উপদেষ্টা। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেন্ট মার্টিন নিয়ে মাস্টার প্ল্যানের বিষয়ে জানাতে গিয়ে কথা বলেন রিজওয়ানা হাসান। পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া 1 মাস আগে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ট্যুরিজম আর সেন্ট মার্টিন সমার্থক হতে পারে না। সেন্ট মার্টিনের এই মুহূর্তে প্রথম দাবিটা হচ্ছে এই দ্বীপটাকে সংরক্ষণ করা, এই দ্বীপটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা।
একই সাথে এই দ্বীপে যারা বসবাসকারী আছে তাদের জন্য সুযোগ সৃষ্টি করে এবং তাদের অপপ্রচারের বিপরীতে আপনি তো আর ওই অপপ্রয়াসে যাইতে পারবেন না, আপনাকে নিয়মের মধ্য থেকে আপনার কাজটা এগিয়ে নিতে হয়েছে। এবং তাদের জাহাজে আগুন লেগে যায়, তাদের রিসোর্টে আগুন লেগে যায়, কোন রকম প্রতিরক্ষা ব্যবস্থা থাকে না, এটাকে কিন্তু ট্যুরিজম বলে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন সাভারের নারীরা। তারা চান ভোট হবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে। বিগত দিনের মতো রাতের ভোট এবার দেখতে চান না তারা। স্কুল কলেজ থেকে শুরু করে সব শ্রেণী পেশার নারীর আশা নিরাপদ পরিবেশ, টেকসই উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা। তারা এমন প্রতিনিধি নির্বাচন করতে চান যিনি দেশ ও সমাজের উন্নয়নে কাজ করবেন। রাইহান বিন আমিনের প্রতিবেদনে জানাবো সাভারের নারীদের নির্বাচনী ভাবনা। সাভারের প্রতিটি এলাকায় বইছে নির্বাচনী উত্তাপ। পোস্টার, সভা সমাবেশে জমে উঠেছে মাঠ। এই উত্তাপের বাইরে নেই নারীরা। সব শ্রেণী পেশার নারীরা চাইছেন এবার ভোট হবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে। বিগত বছরগুলোতে দেখা গেছে যে ভোট চুরি হয়, ব্যালট পেপার চুরি হয়ে যায়, ভোট কেন্দ্রে যাওয়ার আগেই আমার ভোট কেউ দিয়ে দিয়েছে। এরকম নির্বাচন যাতে এবার না হয়। এবার আমাদের খুব আগ্রহ যে আমরা ফেয়ার ভাবে যাতে নির্বাচন দিতে চাই, কোনো ধরনের কারচুপি না হয়। আমাদের এমন নেতা আসুক যে দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, জনগণকে ভালোবাসবে। ঢাকা 19 নির্বাচনী আসনে বড় একটি ফ্যাক্টর নারী ভোটার। 7.5 লাখ ভোটারের মধ্যে এই আসনে নারী ভোটারের সংখ্যা 3,67,000। ফলে এই নির্বাচনকে সামনে রেখে তারাও ভাবছেন ভিন্নভাবে। বিশেষ করে তরুণ ভোটাররা চাইছেন জীবনের নিরাপত্তা, ঘুষ দুর্নীতিমুক্ত বলিষ্ঠ নেতৃত্ব এবং রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ। কে রাজনীতিতে আসবে, কে ক্ষমতা আসবে, কে কার আগে যাবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি যে এটা না হয়ে একজন সুষ্ঠু নেতা যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। এখন আমরা রাস্তাঘাটে বা যান চলাচলে যে ভুক্তভোগী হই, সেই জিনিসটা সম্পর্কে যেন আমাদের পরবর্তী নেতৃবৃন্দ এই দিকটা লক্ষ্য রাখে। আমাদের দেশে চাবো সুষ্ঠু একটা নেতা আসুক যারা আমাদের চিকিৎসাটা সুনিশ্চিত করে এবং শিক্ষার ক্ষেত্রটা আরো একটু ডেভেলপমেন্ট করতে পারে। রাষ্ট্রীয় অন্যায় অবিচার দূর করে যারা সুশাসন প্রতিষ্ঠা করবে তারাই আগামী দিনে নেতৃত্বে আসবে, এমনটাই মনে করছেন শিক্ষকরা। তারা বলছেন নারীর সম্মান নিয়ে বাঁচতে পারার পরিবেশ সৃষ্টি করতে হবে জনপ্রতিনিধিদের। পাশাপাশি নারীদের নিরাপদ কর্মপরিবেশ ও কর্মসংস্থান বাড়ানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা প্রয়োজন বলেও মনে করেন তারা। আমরা এমন নেতৃত্ব চাই যারা সুশাসন নিশ্চিত করবে, আর যারা তরুণদের মেধাকে কাজে লাগাবে, যারা রাষ্ট্র থেকে সকল প্রকার অন্যায়, জুলুম, অবিচার দূর করবে। আমাদের দেশকে একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত দেশ করতে পারবেন। আর শিক্ষক হিসেবে আমি বলবো যে শিক্ষার পরিবেশটা নিশ্চিত করবে। এবারে নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে চান সাভারের নারী ভোটাররা। তারা মনে করেন এর মধ্য দিয়েই হবে পরিবর্তনের সূচনা। মুনিরা কাজুরি, ৭১। দর্শক, সংবাদ সংযোগের এখনকার আয়োজন এটুকুই। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।